नमस्कार बंधुरा डब्ल्यूबी टप टिউশন क्लासेर पक्ष থেকে তোমাদেরকে স্বাগত। आज আমরা ক্লাস 8-এর মডেল কোশ্চেন পেপার 12-র যে ইতিহাসের কোশ্চেনগুলি আছে সেগুলির সমাধান করব। তো দেখো বন্ধুরা, প্রথমে একের দাগে কি বলা আছে, সঠিক উত্তরটি বেছে না। চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন, এখানে দেখো চারটি অপশান দেওয়া আছে। অপশান এ দেওয়া আছে লর্ড ওয়েলেসলি, অপশান বি দেওয়া আছে লর্ড ডালহাউসি, অপশান সি এ দিয়েছে লর্ড কর্নওয়ালিস, অপশান ডি এ দিয়েছে লর্ড ক্যানি। এখানে যে অ্যান্সারটি সঠিক হবে লর্ড কর্নওয়ালিস, চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস। পরে যে কোশ্চেনটি আছে দেখো, বলা হয়েছে আইন পাস করে সতীদাহ প্রথা রদ করেন লর্ড বেন্টিঙ্ক। এখানে যে অ্যান্সারটি সঠিক হবে সেটি হচ্ছে লর্ড বেন্টিঙ্ক। পরে যে কোশ্চেনটি আছে দেখো, বলা হয়েছে বাংলায় নীল বিদ্রোহ প্রথম কোথায় শুরু হয়েছিল। এখানে যে অ্যান্সারটি সঠিক হবে সেটি হচ্ছে নদিয়ায় প্রথম নীল বিদ্রোহ শুরু হয়েছিল। পরে যে কোশ্চেনটি আছে দেখো, বলা হয়েছে কি দাদাভাই নওরোজি ছিলেন পেশায় একজন ব্যবসায়ী। এরপরে যে কোশ্চেনটি আছে দেখো, পরের কোশ্চেনে বলা হয়েছে বাংলা বিভাজনের পরিকল্পনা বাস্তবায়িত করা হয়। বাংলা বিভাজনের পরিকল্পনা বাস্তবায়িত করা হয় 1905 খ্রিস্টাব্দের 16ই অক্টোবর। এখানে যে অ্যান্সারটি সঠিক হবে 1905 খ্রিস্টাব্দের 16ই অক্টোবর। পরে যে কোশ্চেনগুলি আছে দেখো, বলা হয়েছে কি নিচের প্রশ্নগুলি উত্তর লেখো। বলছে ঠিক না ভুল লেখো। 1885 প্রজাতন্ত্র আইন মোতাবেক অস্থায়ী রায়তদের দখলি সত্ত্ব দেয়া হয়। দখলি সত্ত্ব দেয়া হয়, এটা প্রজাসত্ব আইন বা টেনেন্সি অ্যাক্টও দেওয়া থাকতে পারে। এটার পরিবর্তে এটা তাহলে এটা হচ্ছে সঠিক হবে, অর্থাৎ এটি ঠিক হবে। পরে যেটা আছে দেখো, বলা হচ্ছে শূন্যস্থান পূরণ করো। নীল বিদ্রোহে দুজন নেতা, নীল বিদ্রোহের নেতা হচ্ছে একজন হবে দিগম্বর বিশ্বাস, অপরজন বিষ্ণুচরণ বিশ্বাস। পরে যে কোশ্চেনটি আছে দেখো, ভারতে ঊনবিংশ শতকে সংস্কার আন্দোলনের একটি সীমাবদ্ধতা লেখো। অনেকগুলো সীমাবদ্ধতা ছিল, তার মধ্যে একটি লিখতে বলা হয়েছে। এটি ছিল উচ্চবিত্ত ও উচ্চশিক্ষিত লোকেদের মধ্যে সীমাবদ্ধ ছিল। যে উচ্চবিত্ত ও উচ্চশিক্ষিত লোকেদের মধ্যে এটি সীমাবদ্ধ ছিল। পরে যেটা কোশ্চেন, 4 নম্বরের কোশ্চেন কি আছে, শূন্যস্থান পূরণ করো। ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় 1885 খ্রিস্টাব্দে ড্যাশের সভাপতিত্বে, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে এটি প্রতিষ্ঠিত হয়। পরে যে কোশ্চেনটি দেওয়া আছে দেখো, বলা হয়েছে কি 5 নম্বরে বলা আছে ঢাকা অনুশীলন সমিতি কবে কার নেতৃত্বে গড়ে ওঠে। 1905 খ্রিস্টাব্দে পুলিন বিহারী দাসের নেতৃত্বে গড়ে ওঠে। পরে যে কোশ্চেনগুলি আছে দেখো, 3-এর দাগে কোশ্চেনে কি বলা হয়েছে, এই কোশ্চেনটা আমাদের আগে হয়ে গেছে যে ভারতে কেন অবশিল্পায়ন ঘটেছিল। তাই পরে যেটা কোশ্চেন আছে দেখো, বলছে টিকা লেখো মুন্ডা উলগুলান। এই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা এখান থেকে করবে। তো দেখো এখানে মুন্ডা উলগুলান কি, মুন্ডা উলগুলান আদিবাসীদের ব্যবহৃত শব্দ। উলগুলান কথার অর্থ বিরাট তোলপাড় বা বড় আন্দোলন। ভারতে উপজাতীয় কৃষক বিদ্রোহের ইতিহাসে অন্যতম বড় ঘটনা ছিল 1899 থেকে 1900 খ্রিস্টাব্দের সময় পর্বে রাঁচিতে কেন্দ্র করে সংগঠিত মুন্ডা উলগুলান বা মুন্ডা বিদ্রোহ। মুন্ডাদের উপর জমিদার মহাজন ও ব্রিটিশ কর্মচারীদের শোষণ ও অত্যাচারের ফলে এই উলগুলান শুরু হয়েছিল। বিরসা মুন্ডার মৃত্যুর পর এই উলগুলানের অবসান ঘটে। এরপরে যে কোশ্চেনটি আছে দেখো, পরের কোশ্চেনে বলা হয়েছে কি লাল বাল পাল কাদের বলা হয়। তো দেখো বন্ধুরা, এই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা এখান থেকে লিখবে। জাতীয় কংগ্রেসের মধ্যে নরমপন্থীদের বিরুদ্ধে একটি গোষ্ঠী বিক্ষুব্ধ হয়ে ওঠে, এরা চরমপন্থী নামে পরিচিত। লাল বাল পাল ছিলেন এই গোষ্ঠীর প্রধান নেতৃত্ববৃন্দ। লাল বাল পাল প্রধানত বাংলা, মহারাষ্ট্র ও পাঞ্জাব এই 3 অঞ্চলে নরমপন্থী আন্দোলনের বিকাশ ঘটে। এই 3 অঞ্চলে 3 জন নেতা, এটা হচ্ছে এই 3 অঞ্চলে চরমপন্থী আন্দোলনের বিকাশ ঘটে। এই 3 অঞ্চলের 3 জন প্রধান নেতা ছিলেন
পাঞ্জাবের লালা লাজপত রায়, মহারাষ্ট্রের বালগঙ্গাধর তিলক এবং বাংলার বিপিনচন্দ্র পাল, এদের তিনজনকে একসঙ্গে লালবাল পাল বলে অভিহিত করা হয়। লালা লাজপত রায় এর সংগ্রামী চরিত্রের জন্য তাকে পাঞ্জাব কেশরী বলা হয়। এটা শর্ট কোশ্চেনে আসতে পারে, পাঞ্জাব কেশরী কাকে বলা হয়, তখন লালা লাজপত রায় হবে। বালগঙ্গাধর তিলক ছিলেন লোকমান্য নামে পরিচিত। এটাও শর্ট কোশ্চেন আসতে পারে, লোকমান্য নামে কে পরিচিত। ভারতে 3 অঞ্চলে এই 3 নেতা চরমপন্থাকে জনপ্রিয় করে তোলে। পরে যে কোশ্চেনটি আছে দেখো, পরে কোশ্চেনে বলা হয়েছে ভারতীয়দের দারিদ্র্যের কারণ কী ছিল। এই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা এখান থেকে লিখবে। তো দেখো বন্ধুরা, এই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা এখান থেকে লিখবে। ভারতীয়দের দারিদ্র্যের কারণ কী ছিল? ব্রিটিশ আমলে ভারতীয়দের মধ্যে দারিদ্র্য বেড়েছিল এবং বারবার দুর্ভিক্ষ হয়েছিল। 1851 খ্রিস্টাব্দে থেকে 1900 খ্রিস্টাব্দের মধ্যে ভারতে 24টি দুর্ভিক্ষের ঘটনা ঘটেছিল। দেখো 1851 থেকে 1900 খ্রিস্টাব্দের মধ্যে 24টি দুর্ভিক্ষের ঘটনা ঘটেছিল। ভারতীয়দের দারিদ্র্যের কারণ, ভারতীয়দের দারিদ্র্যের কারণ ছিল সম্পদের বহির্গমন ও অবশিল্পায়ন। ভারত থেকে কাঁচামাল রপ্তানি এবং শিল্পজাত দ্রব্য আমদানির ফলে কুটির শিল্প ধ্বংস হয়ে যায়। ব্রিটিশ সরকারের অর্থনৈতিক নীতি, ব্রিটিশ সরকার নিজেদের দেশে ইংল্যান্ডের উন্নতির স্বার্থে ভারতের শোষণের বিভিন্ন নীতি গ্রহণ করে। তারা ভারতে চিরাচরিত অর্থনৈতিক কাঠামো ধ্বংস করে। সরকারি সাহায্যের অভাব, ভারতে কোনো অঞ্চলে প্রাকৃতিক কারণে শস্য নষ্ট হলে সরকার সাহায্য করত না, উপরন্তু জোর করে রাজস্ব আদায় করা হতো, ফলে ভারতীয়দের দারিদ্র্য ভয়ঙ্কর আকার ধারণ করে। এই সমস্ত কারণ ছাড়াও প্রকৃতি নির্ভর কৃষি, শিল্প, বাণিজ্যের অভাব ভারতবাসীদের দারিদ্র্যের কারণ হয়ে উঠেছিল। পরে যে কোশ্চেনটি আছে দেখো, পরের কোশ্চেনে বলা হয়েছে সাঁওতাল বিদ্রোহের 2টি কারণ লেখো। তো দেখো বন্ধুরা, এই কোশ্চেনের অ্যান্সারটি তোমরা এখানে লিখবে যে সাঁওতাল বিদ্রোহের 2টি প্রধান কারণ কী ছিল বা সাঁওতাল বিদ্রোহের কারণ কী। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন নীতির বিরুদ্ধে ভারতে যেসব উপজাতি বিদ্রোহ ঘটে, সাঁওতাল বিদ্রোহ ছিল তাদের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য। কারণ সাঁওতাল বিদ্রোহের 2টি প্রধান কারণ হলো মহাজনদের শোষণ, সাঁওতালদের সুদের বিনিময়ে টাকা ধার দেওয়ার জন্য দামিনী কোহ অঞ্চলে ধূর্ত ও অর্থলোভী মহাজনদের আগমন ঘটেছিল। সাঁওতালরা তাদের অভাবের সময় মহাজনদের কাছে ঋণ নিত এবং মহাজনদের ঋণের জালে জড়িয়ে পড়ত। মহাজনরা 50% থেকে 500% পর্যন্ত সুদ আদায় করত এবং বংশ পরম্পরায় সেই ঋণ শোধ করতে হতো। এই মহাজনদের শোষণ থেকে মুক্তির আশায় সাঁওতালরা বিদ্রোহী হয়েছিল। সরকারি কর্মচারীদের অত্যাচার, সরকারি কর্মচারীগণ সরলপ্রাণ সাঁওতালদের বিভিন্নভাবে অত্যাচার করত। তারা সাঁওতালদের হাঁস, মুরগি, ছাগল প্রভৃতি কেড়ে নিত এবং পুরুষ ও নারীদের উপর অত্যাচার করত। উপরোক্ত কারণগুলি সাঁওতালদের বিক্ষুব্ধ করে তোলে। তারপর সিধু কানহুর নেতৃত্বে ভাগনাডিহির মাঠে জমায়েত থেকে সাঁওতালরা বিদ্রোহের সূচনা হয়। পরে যে কোশ্চেনটি আছে দেখো, পরের কোশ্চেনে বলা হয়েছে ইলবার্ট বিল বিরোধী আন্দোলনে ভারত সভার ভূমিকা কী ছিল। তো দেখো এই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা এখান থেকে করবে। ইলবার্ট বিল বিরোধী আন্দোলনে ভারত সভার ভূমিকা কী ছিল। 1883 খ্রিস্টাব্দে বড়লাট লর্ড রিপনের আইন সচিব ইলবার্ট বিচার ব্যবস্থায় ইউরোপীয়দের বিচার সংক্রান্ত বিশেষ সুবিধা প্রত্যাহার করে একটি বিল বা আইনের খসড়া রচনা করেন। এটি ইলবার্ট বিল নামে পরিচিত। এই বিলের বিরুদ্ধে ইউরোপীয়রা আন্দোলন করেছিল।
ইলবার্ট বিলের পক্ষে ভারতসভার আন্দোলন। এই বিলের সমর্থনে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভারতসভার প্রতি আন্দোলন গড়ে ওঠে। বিলের পক্ষে মিটিং মিছিল অনুষ্ঠিত হয়। গুরুত্ব: ইউরোপীয়দের প্রতিবাদের চাপে ব্রিটিশ সরকার এই বিল সংশোধন করলেও ভারতসভার আন্দোলনের জেরে ভারতীয় বিচারকরা শর্ত সাপেক্ষে ইউরোপীয়দের বিচার করার অধিকার পায়। এতে ভারতীয় শিক্ষিত সমাজ অপমানিত বোধ করে এবং একই সঙ্গে ঐক্যবদ্ধ আন্দোলনের প্রয়োজনও উপলব্ধি করে। পরে যে কোশ্চেনটি আছে দেখো, পরে কোশ্চেনে বলা হয়েছে বাংলার কৃষক সমাজের ওপর চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব কেমন ছিল তা বলে তোমার মনে হয়। এই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা এখান থেকে লিখবে। তো দেখো এখানে দেওয়া আছে যে বাংলা কৃষক সমাজের উপর চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব কেমন ছিল বলে তোমার মনে হয়। বাংলার গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস ভূমি রাজস্ব আদায়ের জন্য বাংলায় জমিদারদের সঙ্গে চিরস্থায়ী বন্দোবস্ত করেছিলেন। এই চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাবে বাংলার কৃষক সমাজ কিছু সুফল পেলেও অনেক ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয়েছিল। চিরস্থায়ী বন্দোবস্তের সুফল: চাষযোগ্য জমির পরিমাণ বৃদ্ধি। চিরস্থায়ী বন্দোবস্তের ফলে জমিদারগণ জমির মালিকানা সম্বন্ধে নিশ্চিত হন, তাই তারা বন জঙ্গল পরিষ্কার করে চাষযোগ্য জমির পরিমাণ বাড়াতে থাকেন। তারা জমিতে মূলধন বিনিয়োগও উৎসাহ পান। স্থির রাজস্ব: অনিশ্চিত ও অত্যাচারমূলক খাজনা বা রাজস্ব আদায়ের হাত থেকে কৃষকরা মুক্তি পায়। কৃষক সমাজের সংস্কারমূলক কাজ: জমিদারগণ বংশানুক্রমিক জমিদারি স্বত্ব লাভ করার ফলে অনেক জমিদার নিজ নিজ এলাকার উন্নয়নে মনোনিবেশ করেন। জমিদারদের উদ্যোগে অনেক বিদ্যালয়, চিকিৎসালয়, পুষ্করিণী, পথঘাট ইত্যাদি নির্মিত হয়েছিল। চিরস্থায়ী বন্দোবস্তের ফলে বাংলা কৃষকদের কুফলে বা ক্ষতি: চিরস্থায়ী বন্দোবস্তের ফলে বাংলা কৃষকরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। জমির স্বত্বহীনতা: চিরস্থায়ী বন্দোবস্তে জমিতে কৃষকের কোনো মালিকানা সত্ত্ব ছিল না। জমি থেকে উৎখাত: এই বন্দোবস্তে জমিতে কৃষকের অস্তিত্ব জমিদারের ইচ্ছার ওপর নির্ভরশীল ছিল। কৃষক খাজনা দিতে না পারলে তার জমিদার বাজেয়াপ্ত করত এবং জমিদার ইচ্ছা করলে যখন তখন জমি থেকে প্রজাকে উচ্ছেদ করতে পারত। অত্যধিক রাজস্ব: চিরস্থায়ী বন্দোবস্তে জমিদাররা কৃষকের কাছ থেকে জোর করে বাড়তি রাজস্ব আদায় করত। নানা ধরনের আবওয়াব ও বেআইনি কর আদায় করা হতো। 1793 খ্রিস্টাব্দে জমিদাররা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে 35 লক্ষ পাউন্ড রাজস্ব দেওয়ার কথা বলেছিল, কিন্তু তারা কৃষকদের কাছ থেকে রাজস্ব আদায় করেছিল 1,35,00,000 টাকা। কৃষকদের উপর অত্যাচার: বংশানুক্রমিক অধিকার লাভ করে জমিদাররা শহরবাসী হন, তারা জমিদারির দায়িত্ব নায়েব ও গোমস্তাদের হাতে ছেড়ে দেন। কৃষকরা এদের হাতে শোষিত ও অত্যাচারিত হতো। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলাদেশে প্রভুত্ব প্রতিষ্ঠার পর রাজস্ব বিষয়ে পরীক্ষা নিরীক্ষার স্তর পেরিয়ে এই স্থায়ী রাজস্ব ব্যবস্থায় পৌঁছায়। এই ভূমি বন্দোবস্ত জমিদারদের পক্ষে সুবিধাজনক হলেও কৃষকদের জন্য আদৌ সুখকর ছিল না। পরে যে কোশ্চেনটি আছে দেখো, পরে কি কোশ্চেনে বলা হয়েছে দেখো, বলা হয়েছে কি এনফিল্ড রাইফেলের প্রবর্তনের ফলে ভারতীয় সিপাহীরা ক্ষুব্ধ হয়েছিল কেন? এই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা এখান থেকে করবে। দেখো এই কোশ্চেনটা দুরকমভাবে আসতে পারে। 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী ছিল, এই কোশ্চেনটা এইভাবে এলেও তোমরা এটা লিখবে।
বা এনফিল্ড রাইফেলের প্রত্যাবর্তনের ফলে ভারতীয় সিপাহীরা ক্ষুব্ধ হয়েছিল কেন? 1857 খ্রিস্টাব্দে বড়লাট লর্ড ক্যানিংয়ের শাসনকালে ইংরেজ শাসনের বিরুদ্ধে সিপাহী রাজা মহারাজা ও জনগণের অসন্তোষকে কেন্দ্র করে মহাবিদ্রোহের সূচনা হয়েছিল। মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ ছিল সিপাহীদের মধ্যে এনফিল্ড রাইফেলের কার্তুজের ব্যবহার সংক্রান্ত অসন্তোষ। এনফিল্ড রাইফেলের কার্তুজের ব্যবহার, ভারতবাসী যখন ইংরেজ সরকারের বিরুদ্ধে প্রচণ্ড ক্ষুব্ধ, সেই সময় এনফিল্ড রাইফেল নামে এক নতুন ধরনের বন্দুকের কার্তুজের ব্যবহারকে কেন্দ্র করে বিদ্রোহের সূচনা হয়। ঘটনা হলো, ওই বন্দুকের কার্তুজ অর্থাৎ টোটা একটি মোড়কের মধ্যে থাকতো। মোড়কটি দাঁত দিয়ে কেটে বন্দুকের মধ্যে ভরতে হতো। মোড়কটিকে নরম রাখার জন্য চর্বি লাগানো থাকতো। গুজব রটেছিল যে ওই মোড়কটিতে গরু ও শূকরের চর্বি মাখানো থাকে, ফলে ধর্মচ্যুত হওয়ার ভয়ে হিন্দু ও মুসলমান সিপাহীরা এই কার্তুজ ব্যবহার করতে অসম্মত হয়। মঙ্গল পাণ্ডের বিদ্রোহ, বাংলার ব্যারাকপুরে সেনা ছাউনিতে এনফিল্ড রাইফেলের কার্তুজ সংক্রান্ত ঘটনায় 34 নম্বর নোটিশ ইনফ্যান্ট্রি সৈন্য মঙ্গল পাণ্ডে বিদ্রোহ ঘোষণা করে। বিচারে মঙ্গল পাণ্ডের ফাঁসি হয়। 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহে প্রথম শহীদ হলেন মঙ্গল পাণ্ডে। এটা শর্ট কোশ্চেনে আসতে পারে যে 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন। মিরাট বিদ্রোহ 1857 খ্রিস্টাব্দে 24 এপ্রিল মিরাট সেনানিবাসে 3 নম্বর নেটিভ ক্যাভালারির 90 জন সিপাহী এনফিল্ড রাইফেলের চর্বি মাখানো কার্তুজ ব্যবহার করতে অস্বীকার করে। 9 মে তাদের 85 জনকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে মিরাটের সিপাহীরা 10ই মে বিদ্রোহ ঘোষণা করে। বিদ্রোহী সিপাহীরা অফিসারদের হত্যা করে ও বন্দী সহকর্মীদের মুক্ত করে। পরদিন দিল্লি পৌঁছে সিপাহীরা দিল্লি দখল করে, ফলে মহাবিদ্রোহের সূচনা হয়। সমালোচনা, অনেক ঐতিহাসিক কার্তুজের বিষয়টিকে মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ বলে মনে করেনি। প্রমাণ হিসেবে তারা দেখিয়েছে যে বিদ্রোহের সময় সিপাহীরা এই কার্তুজই ব্যবহার করেছিল। তবে একথাও ঠিক, বিভিন্ন কারণে সিপাহীদের মধ্যে যে অসন্তোষ ঘনীভূত হয়েছিল কার্তুজের ব্যবহারকে কেন্দ্র করে, তা বহিঃপ্রকাশ ঘটে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। পরের ক্লাসটি আমরা পরে যে সেটটি আছে সেটিকে আমরা পরের ক্লাসে সমাধান করে দেব।